আমরা ত্যাগের অনেক গল্প আমরা জানি, কিন্তু রামায়ণের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে বেদনাদায়ক ত্যাগের গল্পটি কি আপনি জানেন? রামায়ণ তো ত্যাগ আর আত্মবলিদানের মহাকাব্য। ভরত সিংহাসন ছেড়ে দিয়েছিলেন, সীতা রাজসুখ ত্যাগ করে বনবাসে গিয়েছিলেন। কিন্তু রামায়ণের পাতায় এমন এক মর্মান্তিক আত্মত্যাগের গল্প লুকিয়ে আছে যা হয়তো অনেকেরই জানা নেই। কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ছায়াসঙ্গী লক্ষ্মণকে তার প্রাণপ্রিয় ভাই রামের আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল? কোন প্রতিজ্ঞা রাখতে গিয়ে লক্ষ্মণ এই চরম সিদ্ধান্ত নিলেন? চলুন আজ রামায়ণের সেই প্রায় অজানা অথচ হৃদয়স্পর্শী কাহিনীটি শুনি, যা ভাইয়ের প্রতি ভালোবাসা আর কর্তব্যের এক চূড়ান্ত উদাহরণ। লক্ষ্মণ মানে শুধু রামের ছোট ভাই নন, তিনি ছিলেন রামের ছায়া, তার এক অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলা থেকে জীবনের শেষ দিন পর্যন্ত লক্ষ্মণ তার নিজের জীবনকে রামের সেবায় উৎসর্গ করে দিয়েছিলেন। যখন রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে বলা হলো, লক্ষ্মণ এক মুহূর্তও ভাবেননি। নিজের নববিবাহিতা স্ত্রী উর্মিলাকে অযোধ্যায় একা রেখে সমস্ত রাজসুখ পায়ে ঠেলে তিনি ভাইয়ের সাথে জঙ্গলের কঠিন জীবন বেছে নিয়েছিলেন। বলা হয় বনবাসের সেই 14 বছর লক্ষ্মণ এক রাতের জন্য ঘুমাননি, যাতে তার প্রিয় ভাই আর পত্নীর কোনো বিপদ না হয়। পঞ্চবটির কুটিরের সামনে সুরক্ষার জন্য তিনি যে গণ্ডি এঁকেছিলেন তা লক্ষ্মণ রেখা নামে এতটাই বিখ্যাত হয়ে যায় যে আজও তা কর্তব্যের সীমানার প্রতীক হয়ে আছে। রাবণবধের যুদ্ধেও তার বীরত্ব ছিল তুলনাহীন। মেঘনাদের মতো অপরাজেয় যোদ্ধাকে তিনিই হারিয়েছিলেন। লক্ষ্মণের জীবনটাই ছিল রামের জন্য লেখা এক মহাকাব্য, যার প্রতিটি পাতায় ছিল শুধু ত্যাগ আর সেবা। কিন্তু তার সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। লঙ্কা জিতে রাম, সীতা আর লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে এলেন, তখন রাজ্যে শান্তি ফিরে আসে, যা রামরাজ্য নামে পরিচিত হয়। বহু বছর কেটে গেল। পৃথিবীতে রামের অবতার হিসাবে আসার উদ্দেশ্য সফল হয়েছিল। অধর্মকে বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন। এবার তার নিজের লোকে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল। একদিন স্বয়ং যমরাজ এক বৃদ্ধ ঋষির ছদ্মবেশে রামের সাথে দেখা করতে এলেন। তিনি রামকে তার পৃথিবীতে ফেরার সময়ের কথা মনে করিয়ে দিতে এসেছিলেন, কিন্তু তার একটা শর্ত ছিল। তিনি বললেন, প্রভু, আমাদের এই আলোচনা অত্যন্ত গোপনীয়। যতক্ষণ আমাদের কথা চলবে এই ঘরে যেন তৃতীয় কেউ না ঢোকে। যদি কেউ বাধা দেয়, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। রাম জানতেন এই আলোচনার গুরুত্ব কতটা। তিনি যমরাজকে কথা দিলেন। রঘুবংশের রীতি হল প্রতিজ্ঞা রক্ষা করতেই হবে। তাই তিনি তার সবচেয়ে বিশ্বাসী প্রহরী ভাই লক্ষ্মণকে দরজায় পাহারায় রাখলেন এবং কঠোরভাবে বললেন, লক্ষ্মণ, আমার আদেশ ছাড়া এই ঘরে যেন কেউ প্রবেশ না করে। যেই হোক না কেন বাধা দিলে সে আমার হাতে শাস্তি পাবে। লক্ষ্মণ তার আজীবনের অভ্যাস মতোই সেই দায়িত্ব মাথা পেতে নিলেন। রাম আর যমরাজের কথা যখন চলছে, ঠিক তখনই সেখানে এসে হাজির হলেন ঋষি দুর্বাসা। তিনি তার প্রচণ্ড রাগের জন্য পরিচিত ছিলেন। তার অভিশাপের ভয়ে দেবতারাও কাঁপতেন। সেই ক্রোধী ঋষি এসেই রামের সাথে তখনই দেখা করার জেদ ধরলেন। দরজায় দাঁড়ানো লক্ষ্মণ খুব বিনয়ের সাথে তাকে আটকানোর চেষ্টা করলেন। তিনি বললেন, মুনিবর, মহারাজ এখন এক জরুরি আলোচনায় ব্যস্ত। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন। কথা শেষ হলেই আমি আপনাকে জানাচ্ছি। কিন্তু অপেক্ষা শব্দটা দুর্বাসার পছন্দের ছিল না। লক্ষ্মণের কথায় তিনি রেগে আগুন হয়ে গেলেন। চিৎকার করে বললেন, মূর্খ, তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? আমি দুর্বাসা অপেক্ষা করব? তুমি জানো না আমি কে? যদি এখনই রামের সাথে দেখা করতে না দেওয়া হয়, আমি গোটা অযোধ্যা, রঘুবংশ আর তোমার ভাই রামকে এমন অভিশাপ দেব যে সব ছারখার হয়ে যাবে। লক্ষ্মণ এক ভয়ঙ্কর দ্বিধায় পড়লেন। তার সামনে তখন দুটো রাস্তা। এক, ভাইয়ের প্রতিজ্ঞা রক্ষা করা, যার ফলে গোটা অযোধ্যা ঋষির অভিশাপে ধ্বংস হয়ে যাবে। আর দুই, ভাইয়ের আদেশ ভেঙে ঋষিকে ভেতরে যেতে দেওয়া, যার শাস্তি হল স্বয়ং রামের হাতে মৃত্যুদণ্ড। একদিকে রাজ্যের প্রতি কর্তব্য, আর অন্যদিকে ভাইয়ের প্রতিজ্ঞা আর নিজের জীবন। একবার ভাবুন তো, লক্ষ্মণের মনের মধ্যে তখন কি ঝড় চলছিল। লক্ষ্মণ কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার একার জীবনের বদলে যদি গোটা অযোধ্যা আর আমার ভাইয়ের সম্মান রক্ষা পায়, তবে এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে।
তিনি নিজের জীবনের থেকে অনেক বড় করে দেখলেন তার কর্তব্যকে। তিনি তার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। লক্ষ্মণ ঋষি দুর্বাসাকে শান্ত করে ভেতরে চলে গেলেন রামকে খবর দিতে। তাকে দেখেই রামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝে গিয়েছিলেন যা হওয়ার নয় তাই ঘটে গেছে। লক্ষ্মণ শান্তভাবে রামকে দুর্বাসার আসার খবর আর তার অভিশাপের হুমকির কথা জানালেন। আলোচনা শেষে যমরাজ বিদায় নিলেন। এবার রামের সামনে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। একদিকে তার প্রাণপ্রিয় ভাই যে তার জন্য সব ছেড়ে দিয়েছে, আর অন্যদিকে তার নিজের দেওয়া প্রতিজ্ঞা। রঘুকুলের নীতি, প্রাণ যায় কিন্তু কথা যায় না। রাম কি করবেন তা বুঝতে না পেরে গুরু বশিষ্ঠের পরামর্শ চাইলেন। গুরু বশিষ্ঠ বললেন, রাম, নিজের প্রিয়জনকে ত্যাগ করা আর মৃত্যুদণ্ড দেওয়া একই কথা। তুমি যদি লক্ষ্মণকে ত্যাগ করো তোমার প্রতিজ্ঞাও রক্ষা পাবে। ভারাক্রান্ত হৃদয়ে রাম লক্ষ্মণকে তাকে এবং রাজ্য ছেড়ে চলে যাওয়ার আদেশ দিলেন। কিন্তু লক্ষ্মণের কাছে রামকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের ছিল। তিনি বললেন, প্রভু, আপনাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কথা আমি ভাবতেও পারি না। আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি। লক্ষ্মণ আর কারো দিকে না তাকিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে সোজা হেঁটে চললেন সরজু নদীর দিকে। নদীর তীরে পৌঁছে তিনি শেষবারের মতো তার ভাই রামকে স্মরণ করলেন। তারপর শান্তভাবে নদীর জলে প্রবেশ করে নিজের দেহকে বিলীন করে দিলেন। তিনি স্বেচ্ছায় জলসমাধি গ্রহণ করলেন। এভাবেই রামায়ণের সবচেয়ে বিশ্বস্ত ভাই তার ভাইয়ের একটা প্রতিজ্ঞা বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। লক্ষ্মণের এই আত্মবিসর্জনের খবর রামকে ভেঙে চুরমার করে দিল। তার ছায়া, তার আত্মার অংশ আজ আর নেই। রাম বুঝতে পারলেন লক্ষ্মণকে ছাড়া এই পৃথিবীতে তারও আর থাকার কোনো কারণ নেই। লক্ষ্মণের এই মৃত্যু আসলে রামের নিজের পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার পথ তৈরি করে দিয়েছিল। এর কিছুদিন পরেই রাম তার দুই পুত্র লব ও কুশের হাতে রাজ্য তুলে দিয়ে নিজেও সেই সরজু নদীর পথেই মহাপ্রাণের পথে যাত্রা করেন। লক্ষ্মণের এই আত্মত্যাগ কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল ধর্ম, প্রতিজ্ঞা আর কর্তব্যের জন্য এক মহাত আত্মদান। তিনি প্রমাণ করে গেছেন যে নিঃস্বার্থ ভালোবাসা আর কর্তব্যের শক্তি কতটা গভীর হতে পারে। রামায়ণের এই কাহিনী লক্ষ্মণকে অমর করে রেখেছে, আর তাই আজও যখন ভাইয়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কথা ওঠে তখন সবার আগে লক্ষ্মণের নামই মনে আসে। এমন আরও অজানা পুরাণ কথা জানতে চাইলে আমাদের পিবি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানাও আর পোস্টটি শেয়ার করে রাখো যাতে এই বিস্ময়কর কাহিনী আরও মানুষ জানতে পারে।